বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। সকালে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি করে কথা জানান। অন্যদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকা সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর আগে সকাল 9:30টায় দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দলে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ সময় তারা বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফের পদ্মায় বসবে দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী আমিনা হীরা। আমরা এখন যুক্ত হব তার সাথে। হীরা, মার্কিন প্রতিনিধি দলের আজকের কি কি কর্মসূচি আছে আমাদেরকে জানান। নাদিয়া, আপনি জানেন যে গতকালকেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছে এবং ডোনাল্ড লু বাংলাদেশে আসার পরেই কিন্তু আজকে থেকে তার সমস্ত অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে সেটি চলছিল এবং সকাল 9টা থেকে আমাদের পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফরেন অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং সেই বৈঠকে বাংলাদেশের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন একটি চুক্তি সই হয়েছে এবং সেই যে চুক্তিটি সই হয়েছে সেই চুক্তিটি আগের চুক্তির সাথে নতুন করে আর কি করা, অর্থাৎ ওটির সহায়তায় আগের চুক্তিটিকে সহায়তা করার জন্য $200 মিলিয়ন চুক্তিটি করা হয় এবং এই চুক্তির আমাদের দেশকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই চুক্তির মধ্যে সম্পন্ন করার একটি কিন্তু প্রচেষ্টা করা হবে। এছাড়া অর্থ উপদেষ্টা তার বৈঠকে যে বিষয়গুলো কথা হয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আমাদের ব্যাংকিং খাতে যে সমস্যা রয়েছে সেটি নিয়ে কথা হয়েছে এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং বর্তমানে যে অর্থ সংকট রয়েছে সেটিকে কিভাবে মোকাবেলা করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তো এখন নাদিয়া যেটি হচ্ছে, পররাষ্ট্র উপসচিবের সঙ্গে কিন্তু বৈঠক করছেন ডোনাল্ড লু তার প্রতিনিধি দল এবং কিছুক্ষণ আগে যমুনাতে চিফ অ্যাডভাইজারের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেটি শেষ করেই এখন পদ্মায় এসেছে এবং পদ্মায় সেই বৈঠকটি চলছে এবং বৈঠক শেষে পররাষ্ট্র সচিব আমাদেরকে জানাবেন যে তার এই বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে এবং যেমনটি জানাচ্ছিলাম নাদিয়া, এখান থেকে বৈঠক শেষ করে সে কিন্তু ইএমকে সেন্টারে যাবে ডোনাল্ড লু এবং সেই ইএমকে সেন্টারে তাদের একটি কার্যক্রম রয়েছে, সেটি সম্পন্ন করে বিমানবন্দরে যাবে ইউএসের উদ্দেশ্যে রওনা দিতে। তো এই হচ্ছে সার্বিক ডোনাল্ড লুর কার্যক্রমের পরিস্থিতি। নাদিয়া। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাব পরের সংবাদে। রাজধানীর ইস্কাটন থেকে আদাবর থানায় হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব জানায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদাবর থানায় সোপর্দ করা হয়েছে। আদাবর থানার অফিসার ইনচার্জ জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। পরে র্যাব 12টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে। স্থল নিম্নচাপের কারণে রাজধানীতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝোড়ো বাতাস বইছে। বঙ্গোপসাগরে স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অনেক সড়কেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কর্মজীবী এবং শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে। সকাল 6টা পর্যন্ত ঢাকায় 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 223 মিলিমিটার। এর মধ্যে কক্সবাজার
কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ সারা দেশে আজও বৃষ্টি থাকবে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে বৈরী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলা টানা বৃষ্টিতে কেমন পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিগত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গোটা দেশ জুড়ে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি এখন কিন্তু আছি ভোলা ইলিশা খেয়াঘাট, এখানে আমি ফেরিঘাট ঘাট এরিয়াতে আছি। আপনাকে যেমনটা দেখাতে চাই যে আজ সকাল সময় কিন্তু গোটা কয়েকদিন যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জেলা ভোলার মানুষের জনজীবন একদম ব্যাহত হয়ে গিয়েছে। আমি যে ফেরিঘাটটিতে আছি আমি আপনাকে দেখাতে চাইছেন, আপনি দেখেন গত শুক্রবার রাত থেকে কিন্তু এখানে ফেরি চলাচল এবং ভোলা মজুদ চৌধুরী এবং বরিশাল নৌ রুটে কিন্তু লঞ্চ চলাচল এবং ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু ফেরিঘাটটিতে এখন দাঁড়িয়ে কিন্তু অনেকটা জাম হয়ে পড়ে গিয়েছে। এখানে যারা যাত্রীরা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া আপনি জানেন যে সমুদ্রের যে নিম্নচাপ শুরু হয়েছে, যার ফলে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হওয়ার কারণে কিন্তু এই যে নৌরুটটিতে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ থাকাতে এখানকার যে ঢাকার সাথে এখানকার অন্যান্য জায়গায় যে যোগাযোগ কিন্তু এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো আমার সাথে কিন্তু এখন এখানে আছেন এখানকার আটকে পড়া একজন গাড়ি চালক বন্ধ রয়েছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ফেরিঘাটে তারা এই কয়েকদিন যে আটকে রয়েছে, যার ফলে তাদের অনেক ধরনের সমস্যার কথা বলছেন, খাওয়া দাওয়া সহ। আরেকজন এখানে আছে যে তিনি আজকে 3-4 দিন ধরে এখানে আটকে রয়েছে। আমি জানতে চাইবো আপনারা কোন ধরনের ভোগান্তিতে পড়ছেন? আমরা অনেক বিপদে আছি। যে অবস্থা, আমরা ফেরি করছিলাম, ফেরি ব্যবহার যাওয়ার অবস্থা, আমরা আবার রিটার আইছি এখনো আমরা বুঝতে আছি। বাতাস, কোনো জায়গা নাই, কিছু নাই। এখন দেখা যায় ঘাটের যে ফেরিটি ছিল, ফেরিটি কিন্তু ছেড়ে আসলো। এখানে কিন্তু কিছুক্ষণ আগে ঘাটে এসে বসলো, কিন্তু আবহাওয়া কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। আধা ঘন্টা আগে আবহাওয়াটা যেরকম আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে একটু ফেরিটি ঘাটে এসো বন্ধ রয়েছে। এছাড়া আমার কৃষি অধিদপ্তরের সাথে কথা বলছে যে রোপা আমানত 241 হেক্টর, এছাড়া 2170 গ্রীষ্মকালীন সবজি পানিতে নিয়োজিত হয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানিয়েছে। তবে এছাড়া বলছেন যে বলা যে বেড়িবাঁধগুলি রয়েছে এখন পর্যন্ত কোনো বেড়িবাঁধ ছুটে যাওয়ার খবর তিনি আমাকে জানাতে পারেননি। তো এই ছিল ভোলা ফেরিঘাট থেকে আমার সর্বশেষ খবর। লাগিয়া লিটন, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে লক্ষ্মীপুর জেলা জুড়ে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে শনিবার গভীর রাত পর্যন্ত কখনো ভারী বা কখনো মাঝারি এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। মাঝে মাঝে বইছে ঝোড়ো হাওয়া। এদিকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে বলে জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা। টানা বৃষ্টির কারণে বন্যার পানি কিছুটা বেড়েছে। এদিকে সাম্প্রতিক বন্যায় এখনও জেলার 20টি ইউনিয়ন এবং পৌরসভার 10টি ওয়ার্ডের প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তবে এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। দেশের সব পোশাক কারখানা আজ থেকে খোলা, তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিজিএমইএ। সকাল থেকে গাজীপুরে প্রায় 2500 পোশাক কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক আছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমজীবী মানুষেরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানাগুলো নিরাপত্তা রক্ষা করছে নিজস্ব নিরাপত্তা কর্মীরা। এছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশের সদস্যরা ছাড়াও কাজ করছে সেনা সদস্যরা। শ্রমিক অসন্তোষের কারণে 5টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেসব কারখানা চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
দিনাজপুরে শান্ত স্বভাবের ছেলে রুদ্র সেন রাজনৈতিক মিটিং মিছিলে যায়নি কখনো। বাবা মায়ের স্বপ্ন ছিল সে একদিন প্রকৌশলী হয়ে বাড়ি ফিরবে। রুদ্র ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। ছেলের ঘরে ফেরার পানে চেয়ে থাকা চোখে এখন একরাশ বেদনা। বাড়ি জুড়ে কেবলই হাহাকার। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র ছেলে হারিয়ে রীতিমতো দিশেহারা পুরো পরিবার। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র। তার গ্রামের বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। রুদ্র থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায়। ছাত্রজীবনে কখনো ব্যর্থতার দেখা না মিললেও জীবনযুদ্ধে ঠিকই হার মানতে হয়েছে এই মেধাবী উদীয়মান শিক্ষার্থীকে। ভাই হারানোর শোকে কাতর বোন সুস্মিতা। মা যেন ঠিকমতো কথাই বলতে পারছেন না। ছেলে বড় হবে, একদিন চাকরি করবে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো বাড়ি যেন হয়ে আছে আস্ত এক নীরবতার নগরী। নিজেকে কিছুটা সামলে রুদ্রের স্বজনরা শোনালেন কিছু কথা। বন্ধুর মতো ছিলাম আমরা। ও সব সময় সারাদিনে যা যা হতো আমরা দুজনে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, সবকিছু শেয়ার করতাম আমার সাথে, আমি ওকে শেয়ার করতাম। ভেলাটা মাছ নদীতে মাছ লেকে গিয়ে ইমব্যালেন্স হয়ে ভেলাটা পড়ে যায়, উল্টে যায়, তখন ওরা চারজনই পড়ে যায়। তো আমার ভাই তো সাঁতার জানতো না ছিল, কিন্তু আমার মনে হয় পানিতে পড়ে যাওয়াতে সে একটু যে লাফাঝাফা করবে সেটারও সুযোগ সে পায়নি। তেমন তার হাত পাগুলা তো ব্যথা হয়েছিল বা অবশ হয়েছিল, সেই সুযোগটা পায়নি। আর ওরা আরো একসঙ্গে চারজন পড়ে গেছিল, তিনজন একটু হালকা পাতলা সাঁতার জানে, এতে একদম সাঁতারই জানে না। এটার ব্লাড দিবি না, বলে কি মা আমার রক্ত যদি কেউ বাঁচে, বলছে না তুই 2-3 বার দিছে। আমি বলছি আর দিবি না, এবার দিলে কিন্তু মা আমাদেরকে বলে দেবো। 2-3 বার দিছে, বলে কিছু হবে না, রক্ত তৈরি হয়ে যায়। এত পরোপকারী ছিল, কোনো কিছু দেখলি মনে করে আমি একটু সাহায্য। ওর বন্ধু বান্ধবরা তো খুব ভালোবাসতো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রুদ্র আহত হয়। পরে সহপাঠীদের সঙ্গে রুদ্র সন্ধ্যায় নিরাপদ স্থানে সরে যেতে বের হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়তে থাকে। জীবন বাঁচাতে ভেলায় করে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রুদ্রর। চলে গেল, সে খুব ভালো ছেলে ছিল, বলার কিছু ভাষা নাই। ইউনিভার্সিটিতে আসে দেশের জন্য, যে সে এত ত্যাগী হয়ে যাবে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, এটা আমরা সবাই অবাক হয়ে গেছি। কি বলবো, আমার বেটাও গেছিল লেখাপড়া করার জন্য, তার জন্য চেষ্টাও সে করছে। তার কথা ভুলতে পারি না, আমার নিজের ছেলের মতো ছিল। ছোট বাড়ির ছোট ছেলে, মনে করলাম ভালো জায়গায় গেল, ভালোভাবে লেখাপড়া শেষ করে আসবে। আমাদের স্বপ্নই থেকে গেল। তাদের বাসার কাউকে না নিয়ে কোনো মতন তারা গাড়িতে করে আবার সেটা দিনাজপুর শ্মশানে নিয়ে যায় খুব তাড়াহুড়ার মাধ্যমে। পরিবারের একমাত্র সন্তান হয়েও দেশের বিপদে পিছু পা হননি রুদ্র সেন। পরিবার থেকেও এগিয়ে রেখেছেন দেশকে, যার প্রমাণ দিতে হলো জীবন দিয়ে। তার নামে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র তোরণ। দিনাজপুর শহরের পাহাড়পুর মোড়ে নির্মাণ হওয়া চত্বরটির নাম শহীদ রুদ্র চত্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশ জুড়ে বইছে বৈরী আবহাওয়া। বরিশালেও ঝোড়ো বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে এবং তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। আমরা সরাসরি জানবো সেখানকার আবহাওয়া পরিস্থিতি। পারভেজ, বরিশালের লঞ্চ চলাচল বন্ধ সহ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানান। পাশাপাশি যে টানা আসলে গত দুদিনের যে বৈরী আবহাওয়া টানা বৃষ্টি হওয়ার আশেপাশে পানি কিন্তু জমে উঠেছে। সব মিলিয়ে যে আসলে বরিশালের যে সাধারণ মানুষের মধ্যে যে পানির সৃষ্ট, পানির যে জলাবদ্ধতা, কিন্তু মানে চরম একটা দুর্ভোগের বলেছি আবহাওয়া অধিদপ্তরে।
যিনি আবহাওয়াবিদ রয়েছেন আব্দুল কুদ্দুস, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 177 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড দেওয়া হয়েছে এবং এই টানা বৃষ্টি আজ এবং আগামীকাল অবধি অধিবেশিত অঞ্চলের মানুষের জন্য যে ভালো কিছু কিন্তু নেই। সম্প্রতি বরিশালের জলাবদ্ধতা যত অলিগলি রয়েছে সব জায়গায় কিন্তু পানি জমে গিয়েছে এবং এতে আসলে নিম্ন মানুষ সহ সকল মানুষেরই কিন্তু যাতায়াত পাশাপাশি যে জীবনমান অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে এবং অত্যন্ত প্রয়োজন ছাড়া কিন্তু সাধারণ মানুষ বাইরে বের হচ্ছে না। আমরা কথা বলেছি বেশ কিছু মানুষের সাথে, সাধারণ মানুষ তারা দাবি করছে যে প্রতিদিনই আসলে বরিশালের একটি গ্রামের মধ্যে রয়েছে বরিশাল নগরীর এলাকা বলতে হবে, সেখানে কিন্তু ঠিকই আসলে সেখানে বৃষ্টি হয়েছে, পাশাপাশি প্রতিটি জীবন কিন্তু জলাবদ্ধতা চরম দুর্ভোগ হয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি। পারভেজ, আপনাকে ধন্যবাদ।